এই কথাগুলি তো আওয়ামী লীগের কথা, এটা তো ভারতের শেখানোর কথা। এই কথা তোমরা শিখলে কি করে? সেই ভোট যাতে মানুষ দিতে না পারে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। পথসভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ লেবার পার্টি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মাটি ভাঙার আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের পরে আমাদেরকে এখানে আসার, বসার, দেশ ও ইসলামের কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। সেজন্য মাবুদের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে সারা বাংলাদেশ একটি শান্তির আশায় মুখিয়ে আছে, ঠিক না? সারা দেশের মানুষ শান্তির অন্বেষণে গত 54 বছর বিভিন্ন দল, বিভিন্ন মার্কা, বিভিন্ন নেতা সবকিছু পরখ করেছে, পরীক্ষা করেছে, কিন্তু দিন শেষে আমরা হতাশ হয়েছি, আমরা প্রতারিত হয়েছি, আমরা ঠকে গিয়েছি। কেননা আমরা যাদেরকে বা যেসব দলকে বিশ্বাস করে আস্থা নিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলাম, তারা বারবার আমাদের সঙ্গে প্রতারণা করেছে, দেশের জনগণকে প্রতারিত করেছে। কিভাবে? গত 54 বছরে বাংলাদেশ যেখানে থাকার কথা ছিল শিক্ষার দিক থেকে, স্বাস্থ্য খাতের দিক থেকে, সম্পদের দিক থেকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিক থেকে, মানুষের বা জনগণের মাথাপিছু আয় বাড়ানোর মধ্য দিয়ে, অথবা দেশে বাক স্বাধীনতার মধ্য দিয়ে যে স্বাধীনতা থাকার কথা ছিল, গত 54 বছরেও আমরা তা পাই না। আমাদেরকে কত কথা শোনানো হয়েছে, দেশটা নাকি তারা সিঙ্গাপুর বানিয়ে ফেলবে, কেউ বলছে মালয়েশিয়া বানিয়ে ফেলবে, কেউ আবার বলেছে আমাদের বাংলাদেশ আমেরিকার থেকেও বেশি শক্তিশালী। কিন্তু দুর্ভাগ্য, সেটা যদি হতে পারতাম অবশ্যই আমরা গর্বিত হতাম, কিন্তু এগুলি ছিল জনগণকে মন ভুলানো কথা। আমেরিকার ছোট্ট একটি প্রদেশে যে পরিমাণ ইনকাম, তার রাজস্ব আয় যতটুকু, বাংলাদেশের রাজস্ব আয় তার ধারে কাছে নেই। আমাদের দেশের একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন সে ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের দেশের অর্ধেকের বেশি জনগণ এখনো দারিদ্র্য সীমার নিচে। সেই দেশকে যখন বলা হয় আমেরিকার থেকে শক্তিশালী, তখন আমার কাছে মনে হয় রাজনৈতিক নেতারা বাংলাদেশের জনগণের সঙ্গে মূলত তামাশা করে, আমাদের অপমান করে। সম্মানিত ভাইরা, আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম বলেই 1971 সালে আমাদের এই বাংলা মায়ের দামাল ছেলেরা পশ্চিম পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তির আশায় বিনা অস্ত্রে, শুধু আল্লাহর উপরে ভরসা করে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। উদ্দেশ্য একটি ছিল, সেটি কি? সেটি হলো একটি শোষণ বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি দেশ। 1971 পার হয়ে গেল, 81 গেল, 91 গেল, 2001 গেল, 11 গেল, 21 গেল, কিন্তু বাংলাদেশের মানুষ এখনো তার গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, ভাত এবং ভোটের স্বাধীনতা আজ পর্যন্ত ফিরে পেল না। যার ফলশ্রুতিতেই 2024 সালের জুলাই একটি আন্দোলন হয়েছে। সেই আন্দোলনটি শুধুমাত্র ভোটের জন্য ছিল না, ছিল নাকি? জুলাইয়ের আন্দোলন শুধুমাত্র ভোটের জন্য ছিল না, ভোট একটি অংশ ছিল,
কিন্তু মূল দাবি ছিল এই বাংলাদেশ নামক রাষ্ট্রের সংস্কার। কারণ বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিটি পদে পদে প্রতিটি বিভাগে দুর্নীতিবাজেরা, চাঁদাবাজেরা, সন্ত্রাসীরা এমন ভাবে বাংলাদেশকে খাবলে ধরেছে যে বাংলাদেশের জনগণের মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। 24-এর গণঅভ্যুত্থান ঠিক সে কারণে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের সকল জনগণ 71-এর পর সম্ভবত 24-এর আন্দোলনটাই ছিল একমাত্র আন্দোলন, যে আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী পেশা, সকল ধর্ম বর্ণের মানুষ অংশগ্রহণ করেছিল। আবার ভাববেন না আমি 71 আর 24 মিলিয়ে ফেলছি। 71 আর 24 মিলাচ্ছি না। 71 তো হলো আমাদের ফাউন্ডেশন, আমাদের ভিত্তি, যে ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশকে যারা সন্ত্রাসী রাজ্যে কায়েম করেছে, বাংলাদেশে যারা দুর্নীতির রাজ্য হিসেবে পৃথিবীতে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে, তাদের হাত থেকে বাঁচানোর জন্য এই 24 তৈরি হয়েছিল। কিন্তু 71 এবং 24 একটি মিল আছে। সেটি কি জানেন? চেতনাগত মিল। 71-এর চেতনা ছিল একটি সুখী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা। 24-এর চেতনাও ঠিক তাই ছিল, একটি সুখী, সমৃদ্ধশালী, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ তৈরি করা, বৈষম্যহীন একটি বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা গড়তে চেয়েছি। সেই বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা ইনসাফের বাংলাদেশ। সেটা হোক। আপনারা কি চান? কারা কারা চান? একটা বৈষম্যহীন বাংলাদেশ যদি তৈরি আমরা করতে না পারি, আমাদের স্বাধীনতার অর্থবহ থাকে না, আমাদের স্বাধীনতার আর মর্যাদা থাকে না। আমরা সেই বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য আজকে চেষ্টা চালাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে, হতাশার সঙ্গে বলতে হয়, 24-এর পরবর্তী কয়েকটি মাস বাংলাদেশের সকল দল একেবারে সুফি সাহেব ছিলেন, তাই না? কিচ্ছু বোঝে না। কিন্তু কয়েক মাস যাওয়ার পর দেখতে পেলাম যারা কিনা 24-এর আন্দোলনের সমর্থক ছিল, যারা বলতেন এই আন্দোলনে আমাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, ওই দলের লোকেরা 24-এর চেতনাকে পুনরুদ্ধার করার জন্য তারা রাজপথে, হাটে, বাজারে, নগরে, টেম্পু স্ট্যান্ডে তারা চাঁদাবাজি শুরু করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য 24 এসেছিল, সেই 24-কে পুনরুদ্ধার করার জন্য এখন যে মানুষ একটি ভোটের পরিবেশ তৈরি হয়েছে, সেই ভোট যাতে মানুষ দিতে না পারে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। ঠিক না? কি হুমকি দিচ্ছে? দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া যাবে না। আবার বলছে ঘরের থেকেও বের হওয়া যাবে না। আবার বলছে যদি ঘরের থেকে বের হও আর তুমি ভোট সেন্টারে যাও, তাহলে ভোট দেখাই দিতে হবে। বলতেছে না? কিন্তু আমাদের কথা হলো যে এই কথাগুলি তো আমরা আজ থেকে 15 বছর আগে থেকে শুনে আসছি। তাহলে বোঝা যায় আওয়ামী লীগ আর তোমরা, তোমাদের মধ্যে আদর্শগত কোনো পার্থক্য নেই। তোমরা ওই ফ্যাসিবাদের দোষর, তোমরা নব্য স্বৈরাচার হিসেবে বাংলাদেশে আবির্ভূত হচ্ছে। শুনে রাখো, দেশের মানুষ এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট স্বৈরাচার নমরুদ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। তোমরা কিন্তু হাসিনার থেকে বড় কিছু নও। যদি হাসিনার পথ অবলম্বন করো, আল্লাহ তাআলা লানতে হাসিনা বাংলাদেশ থেকে তার ধ্বংসতা বিদায় হয়েছে, তোমরাও আল্লাহর লানতে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা এই পিরোজপুর সহ গোটা বাংলাদেশকে করতে চাই। আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, আমার ভোট আমি দেব, নো, যাকে খুশি তাকে দেব না। আমি কোন চোর দুর্নীতিবাজকে ভোট দিতে পারি না। আমার ঈমানটা আমাকে করতে বাধা দেয়। কোন ধান্দাবাজ, চান্দাবাজকে আমরা ভোট দেব না। আমাদের বক্তব্য, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। আমি দেখে নিব। আপনারা জমি জমা কেনা বেচা করেন? জমি কেনেন তো?
পৈতৃক সূত্রে জমি প্রাপ্ত হওয়া ছাড়া নিজের উপার্জনের জমি কিনেছেন কারা কারা একটু দেখি তো ভাই, পুলিশ ডাক দিব না, অসুবিধা নেই। কে কে কিনছেন? কিনছেন? আচ্ছা, যারা কিনেছেন জমি যখন কেনেন কিভাবে কেনেন?